সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। আমি মুন্নি খাতুন, প্রভাষক, গণিত বিভাগ, লালমাটিয়া মহিলা কলেজ। অনার্স 4th ইয়ারের শিক্ষার্থীরা, তোমাদের ডিসক্রিট ম্যাথমেটিক্স কোর্সটির ওপর আমি লেকচার দিচ্ছি। কোর্সটির কোড 243713। লেকচার নাম্বার 6। আজকের লেকচারের বিষয়বস্তু হচ্ছে অ্যালগরিদম। তো শুরুতেই আজকে আমাদের লেকচার প্ল্যান সম্পর্কে জেনে নেওয়া যাক, যে আজকের লেকচার থেকে আমরা কি কি জানতে পারবো। আজকের লেকচারে আমরা যা যা জানবো তা হচ্ছে সর্টিং অ্যালগরিদম, বাবল সর্ট, ইউক্লিডিয়ান অ্যালগরিদম, ম্যাথ সলভিং। তো আজকের আলোচনা শুরু করা যাক। আজকের লেকচারের বিষয়বস্তু যেহেতু অ্যালগরিদম, তাহলে শুরুতেই আমাদের অ্যালগরিদম শব্দটি কি বা সেই সম্পর্কে জেনে নেওয়া দরকার। অ্যালগরিদম শব্দটি সর্বপ্রথম বিখ্যাত গণিতবিদ আল-খেয়ারেজমি ব্যবহার করেন। কোনো একটা গাণিতিক সমস্যা সমাধান করার জন্য সমস্যাটি সমাধানের জন্য কোন পদ্ধতি প্রয়োগ করতে হবে তা জানা আবশ্যক। সমাধান পদ্ধতিতে এক বা একাধিক ধারাবাহিক অংশ থাকতে পারে। এই এক বা একাধিক ধারাবাহিক অংশের বর্ণনাই হচ্ছে অ্যালগরিদম। তাহলে আজকে অ্যালগরিদম সম্পর্কে যেহেতু আমরা শিখব, সেই অ্যালগরিদমের আমরা প্রথমে শুরু করতে যাচ্ছি সর্টিং অ্যালগরিদম। তো শুরুতে দেখে নেওয়া যাক সর্টিং অ্যালগরিদমটা কি। বা সর্টিং অ্যালগরিদম কিভাবে কাজ করে। Suppose that we have a list of element of a set. তার মানে প্রথমে আমাদের কাছে ধরে নেওয়া যাক যে আমাদের কাছে সেটের কতগুলো এলিমেন্ট বা উপাদান আছে। নেক্সট, suppose that we have a way of order element of the sets. তার মানে আমাদের কাছে যে সেটের এলিমেন্ট বা উপাদানগুলো আছে, এই এলিমেন্টগুলোকে আমাদের নেক্সটের স্টেপ বা কাজ হচ্ছে আমাদের এলিমেন্টগুলোকে একটা অর্ডার ওয়াইজ সাজাইতে হবে। তাহলে সর্টিং প্রসেসটা এখানে কি করে? সর্টিং প্রসেসটা এখানে কিভাবে কাজ করে? এই সর্টিং ইজ পুটিং দোজ এলিমেন্ট ইনটু এ লিস্ট ইন ইনক্রিজিং অর্ডার। তার মানে আমাদের যে এলিমেন্টগুলো ছিল সেটাকে যেহেতু আমরা অর্ডার অনুসারে সাজাবো, এই সর্টিং অ্যালগরিদমটা আমাদের সাহায্য করবে যে এই এলিমেন্টগুলোকে ইনক্রিজিং অর্ডারে সাজাতে। ঠিক আছে? তাহলে এখানে এক্সাম্পল হিসাবে আমি দেখিয়েছি যে সর্টিং দ্য লিস্ট 932154। তার মানে আমাদের এই 932154 এই এলিমেন্ট বা উপাদানগুলোকে সর্টিং প্রসেসে সাজাইতে হবে, তার মানে ইনক্রিজিং অর্ডারে সাজাইতে হবে। তো এই প্রসিডিউর আমি যদি এখানে সর্টিং প্রসিডিউরটা অ্যাপ্লাই করি, তাহলে আমরা যা পাবো সেটা হচ্ছে তার রেজাল্ট আসবে 1 2 3 4 5 9। এইভাবে আমরা এলিমেন্টগুলোকে সর্টিং প্রসেসে সাজালে আমরা রেজাল্ট পাবো, মানে ইনক্রিজিং অর্ডারে যে এলিমেন্টগুলো আসে সেই ধারাবাহিকভাবে রেজাল্টটা পেয়ে যাব। এখন সর্টিং প্রসিডিউরটা কিভাবে আমরা অ্যাপ্লাই করব, এই জন্য সর্টিং প্রসিডিউর দুই প্রসিডিউর আছে। প্রসিডিউর দুইটা হচ্ছে বাবল সর্ট আর একটা হচ্ছে ইনসার্শন সর্ট। তো আমরা এখন চলে যাচ্ছি বাবল সর্টটা কি। আমরা এখানে সর্টিং প্রসেসের মধ্যে বাবল সর্টটাই আমরা এখানে জানবো যে বাবল সর্ট প্রসিডিউরটা কিভাবে অ্যাপ্লাই করতে হয়। তো দেখে নেওয়া যাক বাবল সর্ট প্রসিডিউরটা, বাবল সর্ট অ্যালগরিদমটা কিভাবে আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি। দ্য বাবল সর্ট ইজ ওয়ান অফ দ্য সিম্পলেস্ট সর্টিং অ্যালগরিদম। তার মানে বাবল সর্ট অ্যালগরিদমটা হচ্ছে আমাদের সবচেয়ে সহজতম অ্যালগরিদম। এটা কিভাবে কাজ করে? ইট পুট
puts a list into increasing order by successively comparing adjacent element, interchanging them if they are in wrong order. তার মানে এখানে বাবল শর্ট অ্যালগোরিদমটা আমরা এখানে কিভাবে কাজ করতেছে, আমাদের কাছে একটু আগে যে এক্সাম্পলটা আমরা দেখলাম 9 এক্সাম্পলটা ছিল 932154, এই অ্যালগোরিদম এখানে যে এলিমেন্ট গুলা ছিল এই এলিমেন্ট গুলাকে যদি আমরা বাবল সর্ট প্রসেসে অ্যাপ্লাই করতে চাই, প্রসিডিউর অ্যাপ্লাই করতে চাই, এখানে এই এলিমেন্ট গুলার সবচেয়ে সন্নিকটের যে দুইটা এলিমেন্ট আছে, তার মানে কাছাকাছি যে দুইটা এলিমেন্ট আছে, সেই দুইটা এলিমেন্টের মধ্যে ইন্টারচেঞ্জ করবে, তার মানে সেই দুটাকে সোয়াপ করে দিবে। সোয়াপ করবে কখন বা ইন্টারচেঞ্জ করবে কখন, যখন সেই দুইটা এলিমেন্ট রং অর্ডারে থাকে। যেমন আগের এক্সাম্পলটাতে ছিল 932, এখানে ফার্স্টে তাহলে এখানে কাজ করবে বা অ্যালগোরিদমটা অ্যাপ্লাই হবে হচ্ছে প্রথম দুইটা অ্যাডজাসেন্ট এলিমেন্ট, তার মানে 9 এবং 3 এর মধ্যে প্রথমে কম্পেয়ার করবে। এখানে কম্পেয়ার করে দেখা যাচ্ছে যে 9 এবং 3 এই দুইটা এলিমেন্ট আসলে সঠিক অর্ডারে নেই, তার মানে প্রথমে 3 হওয়ার কথা ছিল, তারপরে 9 হওয়ার কথা। সেজন্য যেহেতু এটা রং অর্ডারে আছে, যদি আমি বাবল সর্ট অ্যালগোরিদমটা এই এলিমেন্ট গুলার উপর অ্যাপ্লাই করি, তাহলে এখানে 9 সামনে যাবে, 3 সামনে যাবে, 9টা পরে আসবে। বুঝতে পেরেছো? তার মানে কোনো এলিমেন্ট যদি তার সন্নিকটের এলিমেন্টের সাথে কম্পেয়ার করা হয়, সেটা যদি রং অর্ডারে থাকে, তাহলে বাবল সর্ট অ্যালগোরিদম অনুযায়ী সেটাকে সোয়াপ করে দিবে বা ইন্টারচেঞ্জ করে দিবে। এখন তারপরে আমরা ক্যারি আউট দ্য বাবল সর্ট অ্যালগোরিদম, উই পারফর্ম দ্য বেসিক অপারেশন। তার মানে এই রেজাল্টটা শুধুমাত্র এই দুইটা এলিমেন্টের মধ্যে কম্পেয়ার করার মধ্যেই শেষ হয়ে যায় না, আমরা এই বাবল সর্ট অ্যালগোরিদমটা প্রত্যেকটা এলিমেন্টের জন্যই আমরা অ্যাপ্লাই করব। কতক্ষণ পর্যন্ত অ্যাপ্লাই করব? যতক্ষণ পর্যন্ত আমরা লাস্ট এলিমেন্ট পর্যন্ত না পৌঁছাই। সেজন্য লিখেছে দ্যাট ইজ ইন্টারচেঞ্জিং এ লার্জেস্ট এলিমেন্ট উইথ স্মলার ওয়ান, flowing it starting at the beginning of the list of for a full pass। তার মানে এই এলিমেন্ট গুলার ইন্টারচেঞ্জটা শুরু হবে প্রথম উপাদান থেকে এবং শেষ হবে হচ্ছে লাস্টের এলিমেন্ট পর্যন্ত। লাস্টের এলিমেন্ট পর্যন্ত কম্পেয়ার করে প্রত্যেকটা জায়গায় আমরা এরকম যদি রং অর্ডারে থাকে তাহলে ইন্টারচেঞ্জ করব বা সোয়াপ করব। সোয়াপ করে প্রত্যেকটা একদম লাস্ট এলিমেন্ট পর্যন্ত কম্পেয়ার করে যদি যাই এবং সোয়াপ করতে করতে যাই যেখানে দরকার, তাহলে এই লাস্ট এলিমেন্ট যাওয়ার পরে যে লাইনটা আমরা পাবো সেই লাইনটাকে আমরা বলবো হচ্ছে টোটাল স্টেপ কমপ্লিট করার পরে এটাকে আমরা বলবো হচ্ছে ফুল পাস। তার মানে একটা ফুল পাস কমপ্লিট হয় হচ্ছে ফার্স্ট এলিমেন্ট থেকে শুরু হয় লাস্ট এলিমেন্ট পর্যন্ত যে ইন্টারচেঞ্জ করার পরে একটা ফুল পাস কমপ্লিট হয়। তারপরে ফুল পাস কমপ্লিট হওয়ার পরেও যদি আমরা দেখি যে প্রসিডিউরটা আরো অ্যাপ্লাই করা দরকার, তার মানে মাঝের কোনো এলিমেন্ট এখনো রং অর্ডারে রয়েছে, তাহলে আমরা নেক্সট ফুল পাসে যাব। মানে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত যাওয়ার পর প্রথম স্টেপে যেটা হবে সেটা ফার্স্ট ফুল পাস। সেকেন্ড পার্ট যখন আমরা আবার সোয়াপের কাজে যাব তখন সেটাকে বলবো আমরা হচ্ছে সেকেন্ড ফুল পাস। এই ইটারেটিভ প্রসিডিওরে এটা আগাইলে আমরা লাস্ট পর্যন্ত এটা ইনক্রিজিং অর্ডারে রেজাল্টটা পেয়ে যাব এবং তখন এই বাবল সর্ট অ্যালগোরিদমটা কমপ্লিট হয়ে যাবে। তাহলে এটাকে যদি আমি শর্টলি বলতে চাই, ইন দা বাবল সর্ট দ্য স্মলেস্ট, এখানে শর্টলি বলার আগে আমি একটা কথা বলে নেওয়া জরুরি মনে করছি যে ফার্স্ট যে এলিমেন্টটা আমরা যখন কম্পেয়ার করছি সবচেয়ে ছোট এলিমেন্টটা দেখা যাচ্ছে বাবল সর্ট অ্যালগোরিদমটা যেহেতু ইনক্রিজিং অর্ডারে সাজছে সেজন্য ফার্স্টের লেটারটা সবসময় লেটার বা নাম্বার যাই হোক না কেন সেটা হচ্ছে ফার্স্টের নাম্বারটা ছোট হবে, সবচেয়ে ছোট এলিমেন্ট হবে। সেই ছোট এলিমেন্টটাকে আমরা বলবো হচ্ছে বাবল, যেটা থাকে হচ্ছে সবচেয়ে উপরের দিকে বা সামনের দিকে। আমরা যদি রো ওয়াইজ সাজাই তাহলে সেটাকে বলবো সামনে থাকবে, আর যদি কলাম ওয়াইজ সাজাই তাহলে আমরা সেটাকে বলবো যে এটা সবচেয়ে টপে থাকবে বা ফার্স্ট কলামে ফার্স্ট রোতে থাকবে। সেজন্য বলেছে স্মলেস্ট এলিমেন্টকে আমরা বাবল বলতেছি টু দ্য টপ as they are interchanging with the largest element, the largest element sink to the bottom। তার মানে হচ্ছে সবচেয়ে বড় এলিমেন্টটা থাকবে হচ্ছে নিচের দিকে।
তাহলে শর্টলি যদি আমরা বাবল সর্ট অ্যালগোরিদমটা বলতে চাই তাহলে আমরা কি বলতে পারি? শর্টলি এভাবে বলতে পারি যে বাবল সর্ট অ্যালগোরিদমটা এমন একটা অ্যালগোরিদম যেটা তার অ্যাডজাসেন্ট বা সন্নিকট যে এলিমেন্টটা আছে তাদের মধ্যে সাকসেসিভলি কম্পেয়ার করে। তার মানে সাকসেসিভলি মানে হচ্ছে পরপর প্রথম দুইটার সাথে, তারপরে প্রথম ফার্স্ট এবং সেকেন্ড এলিমেন্টের মধ্যে, সেকেন্ড এবং থার্ড এলিমেন্টের মধ্যে, তারপরে হচ্ছে থার্ড এবং ফোর্থ এলিমেন্টের মধ্যে, এরকম প্রত্যেকটা এলিমেন্টের মধ্যে কম্পেয়ার করে এবং ইন্টারচেঞ্জ করে যদি তারা রং অর্ডারে থাকে। এবং শেষ পর্যন্ত এরকম করে আমরা রিকোয়ার্ড মানে প্রত্যেকটা ইন্টারচেঞ্জ করতে করতে আমরা রিকোয়ার্ড সেভারাল পাসে পৌঁছায় যাই। তার মানে ইনক্রিজিং অর্ডারে যেটা আমাদের সাজানো দরকার সেই অর্ডারটা পেয়ে যাই। আর এই বাবল সর্ট অ্যালগোরিদমটা হচ্ছে সবচেয়ে সহজতম অ্যালগোরিদম। তাহলে এখন আমি একটা এক্সাম্পল হিসেবে দেখাতে চাই যে বাবল সর্ট অ্যালগোরিদমটা কিভাবে কাজ করছে। শিক্ষার্থীরা, আশা করি তোমরা বাবল সর্ট অ্যালগোরিদম কিভাবে কাজ করে বা এটা কি এই সম্পর্কে একটা পরিষ্কার ধারণা পেয়েছো। তো এখন শুরু করছি বাবল সর্ট অ্যালগোরিদমের একটা এক্সাম্পল। এখানে ইনিশিয়াল কথা দিয়ে যে কথাটা এখানে লেখা আছে 5 3 8 4 6, এখানে 5টা এলিমেন্ট দেওয়া আছে। এটা হচ্ছে আমাদের আনসর্টেড অবস্থায়, তার মানে হচ্ছে এটা সাজানো নেই ইনক্রিজিং অর্ডারে, এলোমেলো ভাবে একটা আনসর্টেড অবস্থায় একটা অ্যারে বা কতগুলো এলিমেন্ট দেওয়া আছে। এই উপাদানগুলোকে আমরা বাবল সর্ট অ্যালগোরিদম অ্যাপ্লাই করে আমরা হচ্ছে লাস্ট ইনক্রিজিং অর্ডার করে পৌঁছায় যাব। এখন দেখি এই অ্যালগোরিদমটা কিভাবে অ্যাপ্লাই হচ্ছে। তো বাবল সর্টের অ্যালগোরিদমের ডেফিনেশন বা অ্যালগোরিদম অনুযায়ী আমরা জানি প্রথমে এটা প্রথম এবং দ্বিতীয় এলিমেন্টের মধ্যে কম্পেয়ার করবে, কম্পেয়ার করে সেটা যদি আমাদের রং অর্ডারে থাকে সেটাকে সোয়াপ করবে। সোয়াপ মানে হচ্ছে ইন্টারচেঞ্জ করবে। তো ফার্স্ট স্টেপ, এখানে একটা স্টেপ কম্পেয়ার করতে হলে, একটা স্টেপ বা ফুল পাস কমপ্লিট করতে হলে আমাদের কয়বার করতে হচ্ছে সেটা দেখবো পরে। তো প্রথম এবং দ্বিতীয় এলিমেন্ট, তার মানে প্রথম এলিমেন্ট 5, দ্বিতীয় এলিমেন্ট 3, তৃতীয় এলিমেন্ট 8, চতুর্থ এলিমেন্ট হচ্ছে 4, পঞ্চম এলিমেন্ট হচ্ছে 6। তো প্রথমে আমরা কম্পেয়ার করতেছি 5 এবং 3 এর মধ্যে। এই দুটার মধ্যে কম্পেয়ার করে দেখা যাচ্ছে এটা রং অর্ডারে আছে, তার মানে ভুল অর্ডারে আছে। তাহলে এটাকে আমরা কি করব? সোয়াপ করব। সোয়াপ করে বাকি এলিমেন্টগুলো যা ছিল তাই থাকবে, যার যার অবস্থানে ঠিক থাকবে। এখানে সেই স্টেপে আর কোনো কাজ করব না। তাহলে সোয়াপ করার পরের লাইনটা আমাদের কি আসছে? 5 আসবে 3 এর জায়গা, 3 যাবে 5 এর জায়গা। তার মানে এখানে আসছে, সামনে আসছে 3, 5 হচ্ছে নিচে গেছে। এখন সেকেন্ড এলিমেন্ট হচ্ছে 5, সেকেন্ড এলিমেন্ট কিন্তু 3 ছিল, এখন সেকেন্ড এলিমেন্ট 5। এখন আমরা সেকেন্ড এবং থার্ড এলিমেন্টের মধ্যে কম্পেয়ার করব। কম্পেয়ার করে দেখব যে এটা রং অর্ডারে আছে কিনা। যদি রং অর্ডারে থাকে তাহলে সেটাকে আমরা সোয়াপ করে দেব। তাহলে এখানে সেকেন্ড এবং থার্ড এলিমেন্ট কম্পেয়ার করে দেখা যাচ্ছে এটাতে কোনো রং অর্ডার নাই, তার মানে এখানে কোনো সোয়াপ করতে হচ্ছে না। সেজন্য কম্পেয়ার সেকেন্ড এন্ড থার্ড, তার মানে সেকেন্ড এবং থার্ড এলিমেন্ট কম্পেয়ার করে ডু নট সোয়াপ, তার মানে এখানে কোনো সোয়াপ করতে হচ্ছে না। এবার আমরা চলে যাচ্ছি থার্ড স্টেপ। এটা কিন্তু একটা ফুল পাস চলছে, কারণ আমরা ফুল পাস হচ্ছে ফার্স্ট এলিমেন্ট থেকে শুরু হবে, লাস্ট এলিমেন্টে যে যখন শেষ হবে ইন্টারচেঞ্জ বা কম্পেয়ার করা শেষ হবে তখন আমরা একটা ফুল পাস পেয়ে যাব। তাহলে এখন আমাদের কাজ হচ্ছে থার্ড এবং ফোর্থ এলিমেন্টে কম্পেয়ার করা। থার্ড এলিমেন্ট 8, 8ই আছে, তাহলে ফোর্থ এলিমেন্ট কত? ফোর্থ এলিমেন্ট হচ্ছে 4। ফোর্থ এলিমেন্ট এবং থার্ড এলিমেন্টের মধ্যে কম্পেয়ার করে দেখা যাচ্ছে এরা রং অর্ডারে আছে, তার মানে 4 আগে থাকার কথা, তারপরে আমাদের 8 থাকার কথা। এখন থার্ড এবং ফোর্থ এলিমেন্ট কম্পেয়ার করে যেহেতু রং অর্ডারে আছে তাহলে এটাকে আমরা সোয়াপ করে দিব। সোয়াপ করে আমরা নেক্সট স্টেপটা লিখবো। দেখো এখানে 3 3 এর জায়গায় আছে, 5 5 এর জায়গায় আছে, থার্ড এলিমেন্ট হয়ে গেছে 4 আর 8 হয়ে গেছে ফোর্থ এলিমেন্ট, তার মানে এটাকে সোয়াপ করা হয়েছে। সোয়াপ করার পরে এখন আমাদের তারপরের স্টেপের কাজ হচ্ছে ফোর্থ এলিমেন্টের সাথে ফিফথ এলিমেন্টের কাজ করতে হবে বা ইন্টারচেঞ্জ করতে হবে যদি এটা রং অর্ডারে থাকে। তার মানে এখানে দেখা যাচ্ছে এরা রং অর্ডারে আছে, তার মানে 6 আগে থাকার কথা, 8 পরে থাকার কথা। তার মানে আমরা এটাকে সোয়াপ করে দেব। সোয়াপ করে দিলে আমাদের যে লাস্ট লাইনটা আসতেছে সেটা হচ্ছে 3 5 4, সোয়াপ করলে 6 এবং এন্ড 8। তাহলে এখন আমরা ফার্স্ট এলিমেন্টে শুরু করেছিলাম,
লাস্ট এলিমেন্ট যেটা 6 ছিল, তার মানে ফার্স্ট এবং ফিফথ এলিমেন্টের মধ্যে ইন্টারচেঞ্জ এবং কম্পেয়ার করা শেষ। তার মানে একটা ফুল পাস আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখানে একটু খেয়াল করতে হবে, একটা ফুল পাস কমপ্লিট করার জন্য আমরা কিন্তু এর ভেতরেও অনেকগুলো কাজ করতেছি। তার মানে প্রত্যেকটা এলিমেন্টের মধ্যে ইন্টারচেঞ্জ করার জন্য আমরা কতগুলো স্টেপ ফলো করতেছি। তাহলে এই এতগুলো স্টেপ ফলো করতে হবে, আমাদের সবগুলো স্টেপ কাজ হবে হচ্ছে ফার্স্ট পাসের মধ্যে। ফার্স্ট পাস কমপ্লিট করার পরে কিন্তু আমরা লাস্টে দেখতেছি 3 5 4 6 8 এই অবস্থায় আছে। তাহলে এখানে কি আমরা ইনক্রিজিং অর্ডারে পেয়ে গেছি? ইনক্রিজিং অর্ডারে এখানে আসেনি, কারণ দেখা যাচ্ছে মাঝে যে এলিমেন্ট দুটো আছে এখানে 5 এবং 4 এদের রং অর্ডারে আছে। তার মানে এদের মধ্যে আবার কম্পেয়ার করতে হবে, যেটা আমাদের শুরু হবে হচ্ছে সেকেন্ড পাস থেকে, সেকেন্ড ফুল পাস থেকে শুরু হবে। তার মানে সেজন্য এখানে লিখে দিয়েছি রিপিট স্টেপ 1 থেকে 5 আনটিল নো মোর সোয়াপ রিকোয়ার্ড। তার মানে আমরা এখন প্রথম ফুল পাসটা পেয়ে গেছি, এখন আমরা এই আবার ইন্টারচেঞ্জ যেটা বা সোয়াপ করা বা কম্পেয়ার করা, এটা আবার আমরা প্রথম এলিমেন্ট থেকে শুরু করব, শেষ এলিমেন্ট যাব। এখানে প্রথম এলিমেন্ট শুরু হবে 3 থেকে 8 পর্যন্ত, এই লাইনটাকে আবার আমরা কম্পেয়ার করব। কম্পেয়ার করে সেকেন্ড সোয়াপ করার পরে যখন সেকেন্ড ফুল পাস পেয়ে যাব, তখন যদি আমরা দেখি এটা ইনক্রিজিং অর্ডারে চলে আসছে, তখন সেখানে বাবল সর্ট অ্যালগরিদম শেষ হয়ে যাবে। তাহলে প্রত্যেকটা ফুল পাসকে যদি আমি এখানে একটা একটা ভেরিয়েবল দ্বারা প্রকাশ করি, যে প্রত্যেকটা ফুল পাস হচ্ছে একটা ভেরিয়েবল, যেমন যদি আমি আই দ্বারা প্রকাশ করি, তাহলে এই যে কম্পেয়ার যে করতেছি প্রত্যেকটা লাইনে প্রত্যেকটা এলিমেন্টের মধ্যে কম্পেয়ার করতেছি, তাহলে এই স্টেপগুলো কমপ্লিট হচ্ছে কোথায়? একটা ফুল পাসের মধ্যে। তার মানে আই ভেরিয়েবলের মধ্যে আরেকটা অনেকগুলো স্টেপ কম্পেয়ার হচ্ছে, তাহলে সেই স্টেপগুলোকে আমরা বলতে পারি হচ্ছে যে ভেরিয়েবল দিয়ে প্রকাশ করতেছি। তাহলে এখানে লুপ ইউজ করতেছি, যে ফার্স্ট লুপের মধ্যে আমরা অনেকগুলো স্টেপ ব্যবহার করছি, যেটা আমরা হচ্ছে ফার্স্ট লুপের মধ্যে। তার মানে প্রত্যেকটা ফুল পাসের ক্ষেত্রে আমরা এলিমেন্টগুলো কম্পেয়ার করব। এভাবে রিপিট করতে করতে বাবল সর্ট অ্যালগরিদমটা শেষ হবে। তাহলে এখানে আমি বাবল সর্ট অ্যালগরিদমের শুধুমাত্র ফার্স্ট পাসটা দেখিয়েছি, পুরো ইন্টারচেঞ্জ করে যে ইনক্রিজিং অর্ডারে আসে সেটা দেখাইনি। তাহলে এখান থেকে আমরা মোটামুটি একটা ক্লিয়ার ধারণা পেয়েছি যে ফুল পাসটা কি বা এটাকে কম্পেয়ার কিভাবে করতে হয়। এখন আমরা নেক্সটে চলে যাব, যে এখন পুরো ইনক্রিজিং অর্ডারে সাজানোর জন্য বাবল সর্ট অ্যালগরিদম অ্যাপ্লাই করে একটা ম্যাথ সলভ করব। সেটা হচ্ছে use the bubble sort algorithm to put 7 4 5 2 into increasing order। তার মানে 7 4 5 2 এই এলিমেন্ট গুলোকে আমরা ইনক্রিজিং অর্ডারে সাজাবো, এই নাম্বার গুলোকে আমরা ইনক্রিজিং অর্ডারে সাজাবো। তো সলিউশনে চলে যাচ্ছি আমি। তো প্রথমে আমাদের বাবল সর্টের ফুল পাস কমপ্লিট করতে হলে প্রত্যেকটা এলিমেন্টের মধ্যে কম্পেয়ার করতে হবে। তো আরেকটা জিনিস বলে রাখা জরুরি, যে আমরা যখন একটা ফুল পাস করতেছি, এখানে এলিমেন্ট ছিল 5টা, এর মধ্যে কয়বার কম্পেয়ার করা হয়েছে? 1 2 3 4। তার মানে যতগুলো এলিমেন্ট থাকে ঠিক তার একবার কম সংখ্যক বার আমাদের ইন্টারচেঞ্জ করতে হচ্ছে। তার মানে কম্পেয়ার করতে হচ্ছে, এখানে 4বার কম্পেয়ার করতে হচ্ছে। তাহলে পরের যে এক্সাম্পলটা আমি এখানে দিয়েছি সেটাতে আছে আমাদের 4টা এলিমেন্ট 7 4 5 2। তার মানে এখানে আমাদের স্টেপ কয়টা আসবে, কয়বার কম্পেয়ার করতে হবে? 3বার কম্পেয়ার করতে হবে। একটা ফুল পাস কমপ্লিট করতে হলে আমাদের 3বার কম্পেয়ার করতে হবে। তো এখানে আমি সলিউশনটা এখানে দেখে নেই। আমাদের প্রথম যে সিরিয়ালটা দেওয়া আছে 4 7 5 2, এটা হচ্ছে প্রথমে যে আমাদের আনসর্টেড অবস্থায় যে লাইনটা এলিমেন্টগুলো দেওয়া আছে সেটাকে আমি সর্টেড অবস্থায় বা হচ্ছে ইনক্রিজিং অর্ডারে সাজাবো। তো এখানে এরকম চিহ্ন দিয়ে যেখানে দেওয়া আছে সেটা হচ্ছে ফুল পাসের ফার্স্ট কম্পেয়ার করা হয়েছে। তার মানে প্রথমে যে কম্পেয়ার করতে হবে 7 এবং 4 এর মধ্যে, আমাদের এখানে চিহ্ন দিয়ে ডিক্লেয়ার করা আছে প্রথমে 7 এবং 4 এর মধ্যে কম্পেয়ার করতে হবে। 7 এবং 4 এর মধ্যে কম্পেয়ার করে এখানে দেখা যাচ্ছে এটা হচ্ছে আমি কম্পেয়ার চিহ্ন বুঝিয়েছি যে 7 এবং 4 এর মধ্যে কম্পেয়ার করছি।
তার মানে এখানে দেখা যাচ্ছে 7 এবং 4 রং অর্ডারে আছে, তার মানে আমাদের সোয়াপ করতে হবে বা হচ্ছে ইন্টারচেঞ্জ করতে হবে। আমি এরকম চিহ্ন দ্বারা বুঝিয়েছি যে আমরা এখানে সোয়াপ করেছি, তার মানে 4টা আগে আসছে 7টা পরে আসছে, তার মানে সেকেন্ড এলিমেন্ট হয়ে গেছে এখন 7। তাহলে আমরা এখন কম্পেয়ার করব কার সাথে? 7 এবং 5 এর মধ্যে, যেটা আমি এখানে দেখিয়েছি। একবার সোয়াপ করাটা, এই লাইনটা আমি একবার কম্পেয়ার করা বোঝাচ্ছি, তাহলে এখানে একবার কম্পেয়ার হয়ে গেছে। আমরা বলেছি সর্বোচ্চ এখানে 3বার কম্পেয়ার করতে পারবো। তাহলে এখন 7 এবং 5 এর মধ্যে কম্পেয়ার করে দেখা যাচ্ছে এরাও রং অর্ডারে আছে, তার মানে এদেরকেও আমার সোয়াপ করতে হবে। সোয়াপ করার পরে সেকেন্ড এলিমেন্ট 5 হয়ে যাবে, থার্ড এলিমেন্ট 7 হবে, যেটা এখানে দেখানো হয়েছে। 7 এবং 5 আর সোয়াপড। 5 সামনে চলে আসলো, 7 পরের ঘরে চলে গেল, তার মানে সেকেন্ড এলিমেন্ট 5 হয়ে গেল, 7 হয়ে গেল থার্ড এলিমেন্ট। এখন দুইবার কম্পেয়ার করা শেষ আমাদের, একটা ফুল পাসের মধ্যে দুইবার কম্পেয়ার করা শেষ। এখানে 4টা এলিমেন্ট আছে, তার মানে আমাদের 3বার কম্পেয়ার করতে হবে, আরো একবার কম্পেয়ার বাকি একটা ফুল পাস কমপ্লিট হইতে। এখান থেকে আমরা এখন 7 এবং 2, তার মানে লাস্ট কম্পেয়ারটা করব 7 এবং 2 এর মধ্যে, যেটা এখানে তীর চিহ্ন দিয়ে আমি এইদিকে দেখিয়েছি, একটু খেয়াল করলে দেখতে পাবা। 7 এবং 2 এর মধ্যে কম্পেয়ার করলে এখানেও দেখা যাচ্ছে এরা রং অর্ডারে আছে, এটা রং অর্ডারে আছে, তার মানে আমরা সলভ করব। 2টা সামনে আসছে, 7 লাস্টে চলে গেছে, সেজন্য এখানে লিখেছি 2 and 7 আর সোয়াপড। তার মানে এখানে এই চিহ্ন দ্বারা বোঝাচ্ছি যে কয়বার কম্পেয়ার করা হয়েছে। একবার কম্পেয়ার করা হয়েছে, দুইবার কম্পেয়ার করা হয়েছে, সোয়াপ করা হয়েছে, 3বার সোয়াপ করা হয়েছে, তার মানে একটা ফুল পাস কমপ্লিট হয়ে গেছে। এখন একটা ফুল পাস কমপ্লিট, তার মানে স্টেপ 1 হচ্ছে এখানে একবার ফুল পাস বোঝাইছে, স্টেপ 1 দ্বারা এখানে একবার ফুল পাস বোঝানো হয়েছে। এখন স্টেপ 1 কমপ্লিট করার পরেও আমরা দেখছি এলিমেন্টগুলো কোন অবস্থায় দাঁড়িয়েছে, 4 5 2 7, তার মানে এটাও এখনো ইনক্রিজিং অর্ডারে নাই, তার মানে এটাকে আমাদের আবার সাজাইতে হবে। এখন আবার সাজাবো, যেটা আমরা স্টেপ 2 দ্বারা বুঝাইছি। স্টেপ 2 হচ্ছে এখানে সেকেন্ড পাস, তার মানে আবার নতুন করে আমাদের আরেকটা ফুল পাস কমপ্লিট করতে হবে, কারণ ফার্স্ট ফুল পাস কমপ্লিট করার পরে দেখছি আমাদের সেটা ইনক্রিজিং অর্ডারে আসেনি। এখন আবার সেই একই প্রসিডিউর রিপিট করব, এখান থেকে শুরু করব। 5 4 এর মধ্যে কম্পেয়ার করলে দেখা যাবে 5 বড় 4 ছোট, তার মানে এটা হচ্ছে সোয়াপ করতে হবে। তারা রং অর্ডারে আছে, রং অর্ডারে আছে, তার মানে সোয়াপ সরি, এখানে 5 এবং 4, তার মানে 4 সামনে আছে 5 পরে আছে, তার মানে এটা রং অর্ডারে নাই, সঠিক অর্ডারে আছে, তার মানে এখানে কোনো সোয়াপ হবে না। যদি 5টা সামনে থাকতো 4টা পরে থাকতো তাহলে আমাদের সোয়াপ করতে হইতো। এখানে যেহেতু এরা কোনো রং অর্ডারে নাই, তার মানে যা ছিল এখানে তাই থাকবে, তার মানে 5 4 4 5 যা ছিল এখানে নো সোয়াপ, তার মানে হচ্ছে এখানে কোনো সোয়াপ হবে না, তার মানে 4 5 যা ছিল তাই থাকবে। এখন 5 এবং 2 এর মধ্যে কম্পেয়ার হবে, যেটা এখানে দেখানো হয়েছে এই চিহ্ন দ্বারা, 5 এবং 2 এর মধ্যে কম্পেয়ার করছি। এখন এখানে দেখা যাচ্ছে সেকেন্ড এলিমেন্ট 5, থার্ড এলিমেন্ট 2 আছে। সেকেন্ড এবং থার্ড এর মধ্যে কম্পেয়ার করলে দেখা যাচ্ছে এরা সঠিক অর্ডারে নাই, তার মানে এরা রং অর্ডারে আছে। তার মানে যেহেতু রং অর্ডারে আছে তাহলে আমাদের সোয়াপ করতে হবে। সোয়াপ করতে হলে এখানে কি করতে হচ্ছে, 5 এবং 2 সোয়াপ করলে আসবে হচ্ছে, ফার্স্টে 4 এলিমেন্ট থাকবে, এখানে সোয়াপ করলে আসবে 2 and 5, তার মানে এখানে সামনে সেকেন্ড এলিমেন্ট 2 আসবে, পরের এলিমেন্ট আসবে 5। ঠিক আছে, এরপরে আমাদের দেখতে পাচ্ছি এখান থেকেই দেখা যাচ্ছে 5 এবং 7 এদের মধ্যে কম্পেয়ার করার কোনো দরকার নাই, কারণ এরা অলরেডি লাস্ট এলিমেন্টটা হচ্ছে, অলরেডি লাস্টের এলিমেন্টটা আমরা ইনক্রিজিং অর্ডারের যে লাস্ট এলিমেন্ট সেটা আমরা পেয়ে গেছি, মানে 7টা সবচেয়ে বড় এলিমেন্ট। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, যখন আমরা একটা ফুল পাস কমপ্লিট করব তাহলে সবচেয়ে ইনক্রিজিং অর্ডারে সাজাইতে গেলে সবচেয়ে বড় এলিমেন্টটা, তার মানে যেটা আমরা বলতেছি লার্জেস্ট এলিমেন্টটা একদম লাস্টে থাকবে বা সিঙ্কে থাকবে, সেটা একটা ফুল পাস কমপ্লিট হওয়ার পরে লাস্টের এলিমেন্ট আমাদের আর কম্পেয়ার করতে হবে না, কারণ সেটা অলরেডি তখন সর্টেড হয়ে যাবে। যখন আমরা সেকেন্ড ফুল পাস কমপ্লিট করে ফেলবো তখন সেকেন্ড লাস্ট এলিমেন্টটা অলরেডি সর্টেড হয়ে যাবে, তার মানে এখানে আমরা সেকেন্ড ফুল পাস কমপ্লিট করলাম, তার মানে এখানে 4টা এলিমেন্ট ছিল, লাস্টের এলিমেন্ট যেহেতু কম্পেয়ার করার কোনো দরকার নাই তাহলে এলিমেন্ট আছে হচ্ছে 3টা, তার মানে এখানে কম্পেয়ার করে সোয়াপ করতে হবে 2বার।
সেজন্য এই যে এখানে একবার সোয়াপ হয়নি, সেটা একবার স্টেপ, এবং একবার সোয়াপ এখানে হয়েছে, এটা হচ্ছে দুইটা স্টেপ। তার মানে সেকেন্ড ফুল পাসে আমাদের দুইটা স্টেপ আছে। এবার আমরা চলে যাচ্ছি সেকেন্ড ফুল পাস কমপ্লিট করার পরে সংখ্যাটা দাঁড়িয়েছে 4257। তার মানে এখানেও দেখা যাচ্ছে এটা ইনক্রিজিং অর্ডারে নাই, কিন্তু সেকেন্ড ফুল পাস যখন কমপ্লিট হয়ে গেছে তখন লাস্টের দুইটা এলিমেন্টকে আমাদের আর কম্পেয়ার করতে হবে না। তার মানে এখানে চারটা এলিমেন্ট আছে, তার মানে এখানে ফার্স্টের দুইটা এলিমেন্টকে এখানে কম্পেয়ার করতে হবে এবং পাস করতে হবে, যদি তারা রং অর্ডারে থাকে ইন্টারচেঞ্জ করতে হবে। এখানে থার্ড পাসে আমরা থার্ড ফুল পাসে আমরা দেখতে পাচ্ছি এটাকে স্টেপ 3 দ্বারা প্রকাশ করা হয়েছে। তাহলে আমরা এখানে কম্পেয়ার করছি 4 এবং 2 এর মধ্যে কম্পেয়ার করে দেখা যাচ্ছে এরা রং অর্ডারে আছে, তাহলে এটাকে সোয়াপ করতে হবে। সোয়াপ করলে আসবে কি, ফার্স্ট এলিমেন্ট 2 হয়ে যাবে, সেকেন্ড এলিমেন্ট 4 হয়ে যাবে। থার্ড এবং ফোর্থ এলিমেন্ট যেহেতু অলরেডি আমাদের সর্টেড অবস্থায় আছে, তাহলে এখানে আর কোনো কম্পেয়ার করতে হবে না। তার মানে এখানে থার্ড ফুল পাসে দেখা যাচ্ছে আমরা অলরেডি সেটা ইনক্রিজিং অর্ডারে যে আমাদের ফাইন্ডেড যে রিকোয়ার্ড যে অর্ডারটা ছিল সেটা অলরেডি পেয়ে গেছি। তার মানে এখানে আমাদের 3টা ফুল পাস লেগেছে আমাদের ইনক্রিজিং অর্ডারে পেতে নাম্বারগুলো পেতে। তাহলে ইনক্রিজিং অর্ডারে যখন আসছে সেটা কি অবস্থায় আসছে, এখানে 2457, সেজন্য এখানে লেখা আছে সর্টেড অ্যারে, তার মানে এখানে সর্টেড করা কমপ্লিট হয়েছে। এখানে যখন আমরা এই প্রবলেমটা সলভ করলাম তখন আমরা দেখতে পেলাম যে প্রত্যেকটা পাসে, এখানে প্রত্যেকটা ফুল পাসের ক্ষেত্রে যতবার কম্পেয়ার করতে হচ্ছে, এখানে প্রত্যেকটা ফুল পাস কম্পেয়ার করতে হচ্ছে যতবার হচ্ছে এলিমেন্ট গুলো আছে। তার মানে এখানে 4টা এলিমেন্ট আছে, প্রথম ফুল পাসে আমরা 3বার কম্পেয়ার করতেছি এবং সোয়াপ করতেছি যদি দরকার হয়। সেকেন্ড ফুল পাসে আমরা তার চেয়ে একটা কম সংখ্যক করছি, তার মানে যতগুলো আমরা হচ্ছে ফুল পাসে যাব লাস্টের দিকে ততগুলো একবার করে কম কম্পেয়ার করতে হচ্ছে। তাহলে এখানে আমরা অলরেডি সর্টেড অবস্থায় ভ্যালুগুলা পেয়ে গেছি, সর্টেড অ্যারেটা পেয়ে গেছি। এটা হচ্ছে আমাদের বাবল সর্ট অ্যালগরিদম ব্যবহার করে এই ম্যাথটা সলভ করা হয়েছে, যেটা ইনক্রিজিং অর্ডারে আমরা নাম্বারগুলো পেয়েছি। শিক্ষার্থীরা, আশা করি তোমরা বাবল সর্ট অ্যালগরিদমটা কিভাবে ইউজ হয় সেটা তোমরা সকলেই বুঝতে পেরেছো। এখানে বাবল সর্ট অ্যালগরিদমের আমি এখন যেটা আমরা এতক্ষণ বললাম সেটা আমি অ্যালগরিদমে লেখার চেষ্টা করেছি। এখানে বাবল সর্টকে আমাদের বাবল সর্ট সাজাইতে হবে A1 A2 A3 AN, এরকম কোনো একটা অ্যারে বা নাম্বার দেওয়া আছে। যেমন ওখানে ছিল 7452, এরকম নাম্বার দেওয়া ছিল। তাই সেই জিনিসগুলোকে যেরকম আমরা এখানে সাজাইলাম, তাহলে অ্যালগরিদমের ক্ষেত্রে যতগুলো নাম্বার থাকবে ততগুলো নাম্বার দেওয়ার জন্য আমি এখানে A1 থেকে AN পর্যন্ত নাম্বার নিয়েছি। এখন আমি এখানে আগেও বলেছি যে এখানে দুইটা ভেরিয়েবল অ্যাপ্লাই হবে, একটা হচ্ছে ফুল পাসের মধ্যে, আর ফুল পাসের মধ্যে যতবার কম্পেয়ার করতে হচ্ছে সেটা হচ্ছে আলাদা একটা ভেরিয়েবল দ্বারা প্রকাশ করব। তাহলে এখানে আমি লিখেছি ফর I equals to 1 to n-1। তার মানে আই হচ্ছে, যদি এখানে ফুল পাস দ্বারা ডিফাইন করি, তাহলে এখানে আমরা কতগুলো স্টেপ আসবে, যে সর্বোচ্চ কতগুলো স্টেপ আসতে পারে, কারণ যতগুলো এলিমেন্ট থাকবে তার চেয়ে একটা কম ফুল পাস, মানে একটা কম বার কম্পেয়ার করতে হবে বা ততগুলো ফুল পাস আসবে। তার এখন এটাতে লুপ ব্যবহার করা হয়েছে। এখন পরে লিখেছি ফর j equals to 1 to n-1। এই যেটা হচ্ছে আই যদি ফার্স্ট আই এর মান যদি 1 হয় তার মধ্যে যেটা কম্পেয়ার করব মানে হচ্ছে আই একটা ফুল পাস, তার মধ্যে যতগুলো কম্পেয়ার হচ্ছে সেটাকে আমরা জে দ্বারা ডিফাইন করছি। যেমন এখানে স্টেপ 1 কে যদি আমি i equals to 1 বলি, তাহলে জে এর মান হচ্ছে, এখানে একবার জে কম্পেয়ার করা হয়েছে, জে এর মান 1, জে এর মান 2, জে এর মান 3। তার মানে i এর মান যখন 1 তখন জে এর মান 3বার কম্পেয়ার হয়েছে। সেজন্য আমি এখানে লিখেছি for I equals to 1 to n-1, for j equals to 1 to n-1। তার মানে প্রত্যেকটা i এর জন্য j এর এখানে লুপ হিসেবে কম্পেয়ার হবে। ঠিক আছে, তাহলে এখন কম্পেয়ার হবে কি করে, if aj greater than aj plus 1। তার মানে প্রথম যে এলিমেন্ট সেটা যদি আমি aj ধরি, পরের এলিমেন্টকে আমরা বলবো হচ্ছে aj plus 1।
তার মানে যদি প্রথম এলিমেন্টটা পরের এলিমেন্ট থেকে বড় হয়, তার মানে অ্যাডজাসেন্ট যে দুটো এলিমেন্ট, প্রথম এলিমেন্টটা যদি বড় হয়, দেন ইন্টারচেঞ্জ এজে এন্ড এজে প্লাস 1। তার মানে যদি প্রথম এলিমেন্টটা বড় হয় দ্বিতীয় এলিমেন্ট থেকে, তাহলে আমরা ইন্টারচেঞ্জ করব, ইন্টারচেঞ্জ করে আমরা তার মানে সোয়াপ করব, সোয়াপ করে এরকম পরবর্তী আবার হচ্ছে সবগুলো স্টেপ আগানোর পরে আমরা জে এর মান 2, জে এর মান 3 এরকম করে আগাতে আগাতে আমরা ফাইন্ডেড সর্টেড বাবল সর্ট প্রক্রিয়া অ্যাপ্লাই করে আমরা ফাইন্ডেড ইনক্রিজিং অর্ডারের রেজাল্টটা পেয়ে যাব। এটা ছিল বাবল সর্ট অ্যালগরিদম, বাবল সর্ট প্রসিডিউরের অ্যালগরিদম। এখন আমরা চলে যাচ্ছি গ্রেটেস্ট কমন ডিভিজার। গ্রেটেস্ট কমন ডিভিজার বা হচ্ছে জিসিডি। এখানে প্রথমে আমি ডেফিনেশন দেখে নেই। লেট এ এন্ড বি আর be integers not both 0, the largest integer d such that d divided a divided by d and b divided by d then is called the greatest common divisor of a and b। এর মানে হচ্ছে যদি আমার কাছে a এবং b দুইটা পূর্ণ সংখ্যা থাকে এবং এই দুইটা পূর্ণ সংখ্যা 0 নয়, তার মানে হচ্ছে আমার কাছে দুইটা পূর্ণ সংখ্যা আছে যেটা 0 নয় এমন দুইটা পূর্ণ সংখ্যা আছে, সেই পূর্ণ সংখ্যার যদি এমন একটা ডিভিজর থাকে, ডিভিজর মানে হচ্ছে এমন একটা ডিভিজর এখানে d থাকে যেটা a কেও ভাগ করতে পারবে এবং b কেও ভাগ করতে পারবে এবং সেক্ষেত্রে ভাগশেষ রিমাইন্ডার হিসেবে 0 থাকবে, তখন এই d টাকে আমরা বলতে পারি a এবং b এর কমন ডিভিজর, গ্রেটেস্ট কমন ডিভিজর। তার মানে জিসিডি অফ ab, এই b টাকে আমরা বলতে পারি দ্য গ্রেটেস্ট কমন ডিভিজর অফ ab ইজ ডিনোটেড বাই, এটাকে ডিনোটেড করা হয় জিসিডি অফ ab। এখানে এক্সাম্পল হিসেবে আমি দেখিয়েছি 24 এবং 36 এই দুটার কমন ডিভিজর বা গ্রেটেস্ট জিসিডি হচ্ছে 12। এখানে একটু খেয়াল করলে দেখা যাবে যে এখানে 26 লেখা হয়েছে, এটা 36 হবে। জিসিডি অফ 24 36 ইকুয়ালস টু 12 লেখা হয়েছে, তার মানে 12 দ্বারা আমরা 24 কেও ভাগ করতে পারি, 12 দ্বারা আমরা 36 কেও ভাগ করতে পারি। তার মানে এখানে হচ্ছে d এর মান হচ্ছে 12 আর a এর মান হচ্ছে 24, b এর মান হচ্ছে 36। আবার দেখানো হয়েছে যে হোয়াট ইজ দ্য গ্রেটেস্ট কমন ডিভিজর অফ 17 এন্ড 22। তার মানে হচ্ছে 17 এবং 22 এর গ্রেটেস্ট কমন জিসিডি কত, এখানে বলা হয়েছে 1, কারণ 17 এবং 22 এর কোনো কমন ডিভিজর নাই, সেজন্য এর জিসিডি 1। এখন জিসিডি কে আমরা এভাবেও দেখতে পারি, এখানে দুইটা ফাইন্ড জিসিডি 1785 এবং 546, এটাকে আমরা হচ্ছে জিসিডি ফাইন্ড করতে পারি। প্রথমে দুইটা জিসিডি ফাইন্ড আমরা কিভাবে করব, ছোট যে নাম্বারটা দেওয়া আছে সেটা দিয়ে আমরা বড়টাকে ভাগ করব। যেমন এখানে 546 দিয়ে আমি 1785 কে ভাগ করেছি, ভাগ করলে কয়বার যায়, এর মধ্যে 3 বার যায়, সেই ভাগশেষটাকে ভাগফলটাকে আমি উপরে লিখেছি এখানে, এটাকে কোশেন্ট বলা হয়, তার মানে ভাগফল। তাহলে 3 বার গুণ করলে কত আসছে 1638, ভাগশেষ থাকে কত, ভাগশেষ বা রিমাইন্ডার আর থাকে হচ্ছে 147। এখন যেহেতু আমরা জিসিডি বের করতেছি, তাহলে যে রিমাইন্ডারটা থাকবে সেই রিমাইন্ডারটা দিয়ে আমি যে ডিভাইডার আছে সেই ডিভাইডার মানে 546 কে আবার ভাগ করব। এখানে একটু খেয়াল করে রাখা জরুরি যে রিমাইন্ডারটা দিয়ে তার মানে ভাগশেষটা দিয়ে আমি ভাজকটাকে আবার ভাগ করছি, তার মানে 147 দিয়ে আমি 546টাকে ভাগ করছি, ভাগ করলে 546 এর মধ্যে 147 গেল 3 বার, আসছে হচ্ছে 441, বেঁচে থাকে হচ্ছে 105, তার মানে রিমাইন্ডার বা ভাগশেষ হচ্ছে 105। আবার এটা দিয়ে আমি কতকে ভাগ করব 147 কে, তার মানে যেটা দ্বারা ভাগ করা হয়েছে সেই জিনিসটাকে ভাগ করছি, ভাগ করলে আসছে হচ্ছে 105 কে 5 দিয়ে 147 কে ভাগ করছি, একবার গেল, ভাগশেষ থাকে হচ্ছে 42 দিয়ে এখন কাকে ভাগ করব, এই ভাজকটাকে ভাগ করব। তাহলে 42 ভাগশেষ দিয়ে আমি ভাজকটাকে ভাগ করলে এখানে আসছে হচ্ছে রিমাইন্ডার থাকছে 21,
এই 21 দিয়ে আবার কাকে ভাগ করব, 42 কে ভাগ করব। 21 দিয়ে 42 কে ভাগ করলে দেখছি দুইবার চলে গেছে, এখানে রিমাইন্ডার 0 চলে আসছে। তাহলে এই প্রসিডিউরে আগাইলে যতক্ষণ না পর্যন্ত আমরা রিমাইন্ডার 0 পাচ্ছি ততক্ষণ আমরা এই প্রসিডিউরটা চালাইতে থাকবো বা আগাইতে থাকবো। যে মানটার জন্য, যে ভাজক বা হচ্ছে ডিভিজরের জন্য আমরা রিমাইন্ডার 0 পাবো, সেই ডিভিজরটাকে আমরা বলবো হচ্ছে জিসিডি। তার মানে এখানে 21 রিমাইন্ডারের জন্য আমরা ভাগশেষ পেয়েছি 0, তার মানে এই দুটা নাম্বারের জিসিডি হচ্ছে 21। এখানে আমি এটাকে আরেকভাবে দেখিয়েছি, জিসিডিটা ফাইন্ড করার ইউক্লিডিয়ান অ্যালগরিদম ব্যবহার করে আমরা কিভাবে জিসিডি ফাইন্ড করতেছি। এখানে বলেছি জিসিডি বের করতে হবে, 12 এবং 30 এর জিসিডি বের করতে হবে। তাহলে আগের মতোই আমি কাজ করব, 30 বড় সংখ্যাকে আমি 12 দিয়ে ভাগ করব। দেখলাম এখানে রিমাইন্ডার 2 বার গেল, 12 দুগুণা 24, তাহলে সেক্ষেত্রে রিমাইন্ডার থাকছে হচ্ছে 6। তার মানে এখানে কোশেন্ট বা ভাগফল হচ্ছে 2 আর রিমাইন্ডার বা ভাগশেষ হচ্ছে 6। এখন আবার কাজ কি, এই ভাগশেষ দিয়ে আমরা ভাজক বা ডিভিজরকে ভাগ করব। তাহলে 6 দিয়ে 12 কে ভাগ করলে আসে হচ্ছে ভাগফল 2, সেক্ষেত্রে আর কোনো রিমাইন্ডার থাকছে না, তার মানে 0 চলে আসছে রিমাইন্ডার। তাহলে যেহেতু 6 এর জন্য 0 চলে আসছে, তাহলে আমরা জিসিডি হচ্ছে 6। তাহলে 12 এবং 30 এর জিসিডি হচ্ছে 6। এভাবে এখানে আমি 130 এবং 36 এর মধ্যে দেখিয়েছি যে 123 এবং 36 এর জিসিডি দেখিয়েছি 3। তার মানে 123 এবং 36 এর জিসিডি 3। একই প্রসিডিউর অ্যাপ্লাই করে দেখিয়েছি। এবার আমরা চলে যাচ্ছি ইউক্লিডিয়ান অ্যালগরিদমে। এখানে আগেরটা থেকে একটু বলে রাখা জরুরি যে এখানে একটু খেয়াল করলে দেখা যাবে যে এখানে আমি যদি ভাগফলের সাথে ভাজকটা গুণ করি, তার মানে 12 দুগুণা 24, তার সাথে যদি আমি ভাগশেষটা যোগ করি, তার মানে হচ্ছে 24 আর 6 যোগ করলে আসছে আমাদের 30। তার মানে যে নাম্বারটা দেওয়া থাকবে, যে নাম্বারটাকে আমি ভাগ করছি, সেই নাম্বারটার আমি ভাজক এবং ভাগফল গুণ করে ভাগশেষ যোগ করলে আমরা ভাজ্যটা পেয়ে যাচ্ছি। যেটা ছোটবেলার সূত্র আমরা পড়ে এসেছি, সেই সেম জিনিস অ্যাপ্লাই করে আমরা এখন ইউক্লিডিয়ান অ্যালগরিদমটা পড়বো, এর স্টেটমেন্টটা জানবো। এখানে ইউক্লিডিয়ান অ্যালগরিদমের স্টেটমেন্টে বলা হয়েছে লেট এ এন্ড বি টু পজিটিভ ইন্টিজার। তার মানে এ এবং বি হচ্ছে দুইটা পজিটিভ ইন্টিজার, যেখানে এ ইজ নট ইকুয়ালস টু বি বা এ বি এর সমান নয়। তাহলে এখানে আমি ধরে নিচ্ছি আর নট সমান সমান এ, আর ওয়ান সমান সমান বি। এখানে বলে দিচ্ছি এ বি এর সমান নয়, তা এখানে এটা হচ্ছে বি এর থেকে বড়। তাহলে আমি আগের ম্যাথের ক্ষেত্রে যেটা দেখলাম যে যেটা বড় সেই সংখ্যাকে আমি ছোট সংখ্যা দ্বারা ভাগ করছি। এখন বি এর মান আমি ধরে নিয়েছি r1। এখন applying the division algorithm repeatedly to obtain the set of remainder। তার মানে আমরা যদি a কে b দ্বারা ভাগ করি এবং আগের যে আমরা এখানে যে প্রসিডিউরটা দেখলাম, প্রত্যেকটা ক্ষেত্রে আমরা ভাজ্য, এখানে ভাগশেষ পাচ্ছি, এখানে 147 পেয়েছি, এখানে 105 পেয়েছি, এখানে 42 পেয়েছি, এখানে 21 পেয়েছি, লাস্টের বার পেয়েছি 0। তার মানে এখানে প্রত্যেকবার এরকম ভাগ ইউক্লিডস প্রসিডিউরে আগাইলে আমরা হচ্ছে একটা লাস্টে ভাগশেষ পাবো 0, তার আগে আমরা অনেকগুলো রিমাইন্ডার বা ভাগশেষ পাবো। সেজন্য বলেছি যদি আমরা এই ডিভিশন অ্যালগরিদম মানে ভাগ প্রসেসে আগাই, তাহলে আমরা অনেকগুলো রিমাইন্ডার পাবো, যেটাকে আমরা r2 বলেছি, r3 বলেছি, এরকম করে আর সমান হচ্ছে r n+1 পর্যন্ত আমরা ডিভিজর পেয়েছি, ভাগশেষ রিমাইন্ডার পেয়েছি। তাহলে এটাকে আমরা ডিফাইন সাকসেসিভলি বাই দ্য রিলেশন। এখানে বলেছি এটাকে আমরা কিভাবে ডিফাইন করতে পারি। আমরা যেটা বললাম, ভাজক এবং ভাগফল গুণ করে তার সাথে ভাগশেষ যোগ করলে আমরা পাচ্ছি হচ্ছে ভাজ্য। তাহলে এখানে এ হচ্ছে বড় সংখ্যা, তাহলে এখানে রিমাইন্ডার হচ্ছে r1। তার মানে এখানে ভাগ করতেছি বি দ্বারা, এ কে বি দ্বারা ভাগ করতেছি, তার মানে বি হচ্ছে ভাজক আর এ হচ্ছে ভাজ্য।
তাহলে এ কে যদি বি দ্বারা ভাগ করি, বি কে এখানে r1 দ্বারা লেখা হয়েছে কারণ আমরা বি কে r1 ধরে নিয়েছি। তার সাথে ভাগফল, তার মানে কোশেন্ট হচ্ছে এখানে q1, পরের বার কোশেন্ট q2, আর পরের বার কোশেন্ট হচ্ছে q3, এরকম করে আগাইতে আগাইতে কোশেন্ট মানে ভাগফল হচ্ছে qn শেষ পর্যন্ত। ঠিক আছে, তাহলে এখানে ভাজক আর ভাগফল গুণ করে তার সাথে ভাগশেষ, তার মানে রিমাইন্ডার r2 যোগ করলে আমরা পাচ্ছি হচ্ছে মূল যে সংখ্যাটি আছে সেই সংখ্যাটা, যেখানে r2 মানে ভাগশেষটা কত, ভাগশেষ 0 থেকে r1 এর মধ্যে। এরকম করে সেম ভাবে তারপরে আমরা কি করব, যেহেতু এখানে ভাগশেষ হচ্ছে r2, তার মানে r2 কে আমরা হচ্ছে ভাগ করব কি দিয়ে, r1 দ্বারা, r1 কে ভাগ করব কি দিয়ে, r2 দ্বারা। r2 দ্বারা ভাগ করলে আবার এই প্রসিডিউরে আসবে r1 সমান সমান r2 q2 প্লাস r3। এরকম প্রসিডিউরে আগাতে থাকতে থাকতে আমরা দেখব শেষ পর্যন্ত এখানে r1 r2 রিমাইন্ডার আসছে, এখানে r3, এখানে rn, এখানে শেষ পর্যন্ত rn প্লাস 1। এরকম একটা প্রসিডিউরে আগাতে আগাতে শেষ পর্যন্ত আমরা দেখব রিমাইন্ডারটা 0 চলে আসছে। তার মানে আমরা এই ডিভিসর অ্যালগরিদমটা কতদূর পর্যন্ত আগাবো, যতক্ষণ না পর্যন্ত রিমাইন্ডার 0 আসছে। তাহলে এখানে যদি আমি এই প্রসিডিউর অ্যাপ্লাই করব যতক্ষণ rn প্লাস 1 এর মানটা 0 না আসে। যখন rn প্লাস 1 এর মানটা 0 চলে আসবে তখন আমরা সেখানে প্রসিডিউরটা অ্যাপ্লাই করব। এই ধারাবাহিকতায় যে অ্যালগরিদমটা আগায় বা এই আগায় বা হচ্ছে কন্টিনিউ করে, সেই প্রসিডিউরটাকে আমরা বলবো হচ্ছে ইউক্লিডিয়ান অ্যালগরিদম। এখানে সবার সুবিধার্থে আমি এখানে একটা ছবি অ্যাড করেছি, যেটাতে বোঝা যাবে যে এখানে q1 হচ্ছে a কে b দ্বারা ভাগ করলে q1 ভাগফল আসছে, তার রিমাইন্ডার থাকে হচ্ছে r1। এইখানে একটা চার্ট অ্যাপ্লাই করেছি যেন তোমাদের এই থিওরামটা বুঝতে সুবিধা হয় যে কোশেন্ট কোনটা। এখানে q1 q2 q3 q4 qn এগুলা হচ্ছে সবগুলো কোশেন্ট বা ভাগফল, r1 r2 r3 এগুলা হচ্ছে প্রত্যেকটা ভাগশেষ। এখানে আমি যে ইউক্লিডিয়ান অ্যালগরিদমের যে স্টেটমেন্টটা দেখলাম, সেখানে সেই জিনিসটাই এখানে আমি অ্যালগরিদম আকারে লিখেছি হচ্ছে টু পজিটিভ ইন্টিজার এ বি এর জন্য ইউক্লিডিয়ান অ্যালগরিদমটা কিভাবে লেখা যায়, a ইকুয়ালস টু বি কিউ প্লাস আর, তার মানে আর হচ্ছে রিমাইন্ডার, কিউ হচ্ছে কোশেন্ট, আর বি হচ্ছে ডিভিজর। আর পরের বার আমরা কি করব, বি কে আমরা ভাগ করব কোনটা দ্বারা, রিমাইন্ডার দিয়ে ভাগ করব। সেখানে আর হচ্ছে রিমাইন্ডার দিয়ে ভাগ করেছি, তাহলে আমি এখানে কোশেন্ট পাচ্ছি q1 আর সেক্ষেত্রে রিমাইন্ডার পাচ্ছি r1। এই প্রসিডিউরে আগালে মানে আগের যে আমি স্টেটমেন্টটা বললাম সেই স্টেটমেন্টটাই আমি এখানে অ্যালগরিদম আকারে লিখেছি। লাস্টের যে লাইনটা লিখেছি আর i মাইনাস 1 ইকুয়ালস টু আর আই কিউ আই প্লাস 1 প্লাস 0, তার মানে এখানে লাস্টের এলিমেন্টটা রিমাইন্ডারটা কত চলে আসছে, 0। যেটা আমি আগের অ্যালগরিদমে বললাম যে আর এন প্লাস 1টা 0 না আসার পর্যন্ত আমি প্রসিডিউরটা অ্যাপ্লাই করব, সেজন্য লিখেছি লাস্টের রিমাইন্ডার 0 চলে আসছে। যখন লাস্টের রিমাইন্ডারটা 0 চলে আসবে তখন আমরা সেখানে অ্যালগরিদমটা শেষ করে দিব। তাহলে তার জিসিডি আসবে কত, এখানে যেটা দিয়ে ভাগ করা হয়েছে, তার মানে আর আইটা আসবে হচ্ছে এ বি এর জিসিডি, তার মানে প্রথম যে দুইটা এলিমেন্ট ডিভিজর এবং যাকে ভাগ করা হয়েছে এ আর বি এর জিসিডি আসবে হচ্ছে আর আই। এটা আমি এখানে জাস্ট অ্যালগরিদম টাইপে দেখিয়েছি। এবার আমরা চলে যাব ইউক্লিডিয়ান অ্যালগরিদম ব্যবহার করে আমরা কি করে জিসিডি ফাইন্ড করতে পারি। এখানে একটা প্রবলেম দেখানো হয়েছে, যেটা আগেও তোমাদের অনেকগুলো প্রবলেম বলা হয়েছে, সেটাই এখানে ইউক্লিডিয়ান অ্যালগরিদমে দেখানো হয়েছে। যেমন এখানে 561 কে আমরা 171 দ্বারা ভাগ করেছি। এখানে একটু লেখার প্রসিডিউরটা আলাদা করে লিখেছি। 561 কে আমরা 171 দ্বারা ভাগ করলে এর মধ্যে যাচ্ছে হচ্ছে 3 বার। এখানে আমি যেভাবে ডিনোট করা হয়েছে সেটা হচ্ছে একদম ইউক্লিডিয়ান অ্যালগরিদমের আকারে ডিনোট করা হয়েছে। এটা হচ্ছে এ হচ্ছে 561, বি হচ্ছে 171, আর 3 হচ্ছে q1 এর মান, আর 1 এর মান হচ্ছে 48। তার মানে 171 561 মধ্যে 3 বার গেলে রিমাইন্ডার থাকে 48। এবার এই 48 দিয়ে আমি আবার ভাগ করব কাকে, 171 কে। 171 কে 48 দিয়ে ভাগ করলে 3 বার যায়, রিমাইন্ডার থাকে 27। আবার 48 কে আমরা 27 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার থাকে হচ্ছে 21। আবার এই 27টাকে 21 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার থাকে 6। এবার এই 6 কে আমরা 6 দিয়ে 21 কে ভাগ করলে রিমাইন্ডার থাকবে 6 কে আমরা যদি হচ্ছে
21কে যদি 6 দিয়ে ভাগ করি তাহলে সেক্ষেত্রে রিমাইন্ডার থাকে হচ্ছে 3। এখানে একটা স্টেপ মিস হয়েছে, রিমাইন্ডার থাকে 3। তাহলে এই 3কে 6 রিমাইন্ডার থাকে হচ্ছে 3। 3কে 3 দিয়ে আমি যদি আবার 6কে ভাগ করি তাহলে রিমাইন্ডার থাকে এখানে 0। সেক্ষেত্রে এই 161 561 এবং 171 এর জিসিডি হয় হচ্ছে 3। এখানে সেটা আলাদাভাবে দেখিয়ে দেওয়া হয়েছে। আশা করি শিক্ষার্থীরা তোমরা এই ইউক্লিডিয়ান অ্যালগরিদম ব্যবহার করে যে ম্যাথটা সলভ করা হয়েছে এখানে তোমরা সেটা ভালো মতো দেখে নিবে এবং বুঝতে পারবা। যদি তোমরা স্টেটমেন্টটা বুঝে থাকো তাহলে আজকের ইউক্লিডিয়ান অ্যালগরিদম ইউজ করে যে ম্যাথটা এখানে সলভ করা হয়েছে সেটা তোমরা এখানে ক্লিয়ারলি বুঝতে পারবা। এখানেই আজকে আমি আমার আলোচনাটা শেষ করতে যাচ্ছি। এখানে যে আলোচনা করা হয়েছে সেটাকে যদি তোমরা রেফারেন্স হিসেবে পেতে চাও তোমরা তিতাস সিরিজের বইটা দেখতে পারো, রসেনের বইটা দেখতে পারো এবং শ্রম সিরিজের বই ফলো করলে তোমরা আজকের আলোচনার বিষয়গুলো এখানে পেয়ে যাবা। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের লেকচার আমি এখানেই শেষ করছি।